নমস্কার। আজকের জেব্রা ক্রসিংয়ে আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে এগ থেরাপি বা এগ ফেস্টিভ্যাল বা ডিম উৎসব, যে নামে যার ডাকতে ভালো লাগবে সেই নামে ডাকবেন। তাই এগ থেরাপি এটা নিয়ে বলতে বসার কারণটা কি? 4 মে 2026 পশ্চিমবাংলার পালাবদল হয়েছে। পালাবদল হয়েছে মানে পুরো এর আগে 15 বছর যে সরকার চালাতো সে পরাজিত হয়েছে, এবার নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে। এবং এই পালাবদলের পর বিশেষত কলকাতাতে কিছু মানুষকে দেখা যাচ্ছে মূলত যে পুরাতন দল যারা ক্ষমতায় ছিল তাদের সেই দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে নানা রকম কটূক্তি করছে এবং তার সঙ্গে যেটা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে ডিম ছুটছে। ফলে এটা নিয়ে কিছু বলা খুব জরুরি। বাঙালির এই অভ্যাসটা কিন্তু আগে ছিল না। আমার জীবনে তো আমি দেখিনি বাঙালি কাউকে ডিম ছুটছে, যে কোনো কারণে, বা ক্ষোভের কারণেই হোক আনন্দের কারণেই হোক। বাঙালি চেয়ার ছুঁড়েছে, টেবিল ছুঁড়েছে, তারপরে ধরুন বোম ছুঁড়েছে, সোডার বোতল ছুঁড়েছে, একজন প্রাক্তন নেতা জলের জগও ছুঁড়েছে। কিন্তু ডিম এই বস্তুটা কিন্তু একটু নতুন। জানি না কার মস্তিষ্ক প্রসূত বা কোন অঞ্চল থেকে এটা পশ্চিমবাংলায় আমদানি হয়েছে, তবে ব্যাপারটা বেশ অভিনব এবং বর্তমানে মানুষ এটাকে একটা ক্ষোভ প্রকাশের হাতিয়ার হিসেবে সাদরে গ্রহণ করেছে। এবং বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে পড়ে, ছোটোবেলাতে আমরা দোল খেলার আগে বাজার থেকে পচা ডিম জোগাড় করে রাখতাম, যেগুলো দোলের দিন সব রসদ শেষ হয়ে যাওয়ার পরে যখন অন্যদের সঙ্গে আমাদের ছোটোবেলায় দোলে এপাড়ার সঙ্গে ওপাড়ার মারপিট হতো, সেই মারপিট এগুলো ব্যবহার করা হতো। তবে ওটা সেই অবধি ছোটোবেলার ইনফ্যাচুয়েশন বলেই এটাকে ব্যাখ্যা করা যায়। তবে ডিম ছোড়ার ছাড়াও আরেকটার ভেজিটেবল ছোড়ার একটা ইতিহাস আছে এবং দারুণ আকর্ষণীয় গল্প আছে। সেটা হচ্ছে টমেটো। লা টমেটিনা বা লা টোমাটিনা বলে স্পেন দেশে একটা ঘটনা ঘটে। স্পেনের বুনল শহরে একটি উৎসব এটা, যেখানে অংশগ্রহণকারী একে অপরের উদ্দেশ্যে টমেটো ছুঁড়ে মারে। এটি বিশ্বের সবথেকে বড় ফুড ফাইট অন স্ট্রিট। এবং 1945 সালের আগস্ট মাসে শেষ বুধবারে লা টোমাটিনা উৎসবের সূচনা হয়, যখন কিছু তরুণ জায়ান্টস অ্যান্ড বিগ হেডস প্যারেড দেখতে শহরের মূল চত্বরে জড়ো হয়েছিল। উৎসবের হুল্লোড়ের মধ্যে এক অংশগ্রহণকারীর বড় মাথাটি খুলে পড়ে যায়। এতে সেই ব্যক্তি ভীষণ রেগে যায় এবং সামনে যা পাচ্ছিলেন তাই আঘাত করতে শুরু করেন। উত্তেজিত জনতার এই ক্ষোভের মুখে পড়ে পাশের একটি সবজির দোকান। লোকজন একে অপরের এবার সেই সবজির দোকান থেকে সবজি লুটো এবং একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারতে শুরু করে। পুলিশ আসে, আস্তে আস্তে অবস্থা নিয়ন্ত্রণে আসে। পরের বছর কিন্তু এই ঘটনাটি লোকের খুব ভালো লাগে। পরের বছর তরুণরা আগে থেকেই পরিকল্পনা করে গট-আপ ঝগড়া তৈরি করে এবং তারা এরকম টমেটো ছোড়াছুড়ি করে একে অপরের দিকে। পুলিশ আসে, পুলিশ ছত্রভঙ্গ করে, তবুও এটা একটা বার্ষিক উৎসবের আকার নিয়ে নেয়। 1950-এর দশকে কিন্তু এই ঘটনাটির কোনো ধর্মীয় প্রেক্ষাপট বা ধর্মীয় অনুষঙ্গ না পাওয়াতে এটাকে নিষিদ্ধ হয়ে যায় এই ফুড ফাইট বা স্ট্রিট ফাইটকে। তা সত্ত্বেও মানুষ জমা হয়, মানুষ নিজের মতো করে লড়াই করে, নিজের মতো করে এই উৎসবটা পালন করে। এবং আরেকটি মজার বিষয়, 1957 সালে মানুষে আবার এটা শ্রাদ্ধও করে। মানুষ
জড়ো হয়, একটা কফিনের মধ্যে টমেটো রাখা হয়, সেটাকে কবর দেওয়া হয়, এইসব নানা মানে গোটা বিষয়টাই খুব হালকাভাবে ছিল। তবে স্প্যানিশ টেলিভিশন প্রোগ্রাম ইনফর্মে সেমেনাল কিন্তু এই উৎসবটাকে নতুন করে রূপ দেয় এবং এই প্রতি বছরেই লা টোমাটিনা উৎসবের উত্তেজনা এবং এতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। উৎসবের তুমুল জনপ্রিয়তার কারণে 2002 সালে স্পেনের পর্যটন বিভাগ বুনালের লা টোমাটিনা আন্তর্জাতিক পর্যটনের স্বার্থে উৎসব হিসাবে ঘোষণা করেছে। তবে উৎসবের শেষ সংস্করণ 2025 সালের 27 আগস্ট এর 80তম বার্ষিকীতে 22,000-এরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করে এবং এতে টিকিট ছিল এবং এটা কিন্তু একটা উৎসবের রূপান্তরিত হয়েছে। এখানেও কিন্তু একটা ছোট্ট ক্ষোভ থেকে শুরু হয়েছিল, কিন্তু পরে সেটা উৎসব এবং মানুষের আনন্দের বিষয় হিসেবে উদযাপিত হয়। জানি না এই আমাদের এই ডিম ছোড়া এই বিষয়টা লা টোমাটিনার মতো কোনো পর্যটন উৎসব বা সামাজিক উৎসব বা ধর্মীয় উৎসব হিসেবেও ভবিষ্যতে আমরা এটাকে উদযাপন করব কিনা। তবে ডিম কিন্তু একটা চমৎকার প্রোটিন, অত্যন্ত কার্যকরী উৎস প্রোটিনের। একটি বড় ডিম প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। এতে শরীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যা এক একটি সম্পূর্ণ প্রোটিন তৈরি করে। এটাই কিন্তু ইগনোর করলে চলবে না। এটা কিন্তু একটা বিষয়, মানে শুধু ডিম ছুটছে তা নয়, সঙ্গে প্রোটিনও ছড়া হচ্ছে তার দিকে। এটা একটা আয়রনি। তবে ডিম ছড়াটা কিন্তু এই লা টোমাটিনার থেকে ভিন্ন। এই প্রসঙ্গে মনে পড়ল পৃথিবীর একটা বিখ্যাত ফুড ফাইট অন স্ট্রিট, সেটা একটু বললাম। তবে এখানে পশ্চিমবঙ্গে এর কোনো ঐতিহাসিক গল্প নেই, এখানে কোনো প্রতিপক্ষও নেই, শুধু ওই আক্রমণ এবং টার্গেট হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু নেতা বা নেত্রী, যাদের প্রতি সাধারণ মানুষের ভীষণ ক্ষোভ আছে নানা কারণে। এবং প্রতিবাদের এই যে পদ্ধতিটা ভারতে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ ডিম সস্তা, সহজে পাওয়া যায় এবং মারাত্মক শারীরিক আঘাত না করে লক্ষ্যবস্তুকে অপমানিত করা যায়। সেই কারণেই বোধহয় ডিম এই এত একটা জনপ্রিয় অস্ত্র হিসেবে চলে এসেছে। এবার কিছু প্রশ্ন তো মনে আসেই, যে এত এরকম ঘন ঘন বিভিন্ন জায়গায়, মূলত কলকাতা এবং কলকাতার আর কলকাতার আশেপাশে এই ঘটনাগুলি ঘটছে এবং এই ঘটনাটার এই ডিম ছোড়াটা, এটা প্রথম যে প্রশ্নের উদ্রেক করে সেটা কি সংগঠিত না স্বতঃস্ফূর্ত? যদি সংগঠিত হয় তাহলে তো কোনো প্রশ্ন নেই, কেউ বা কারা সংগঠিত করে এটা করছে, কিছু মানুষ বা কিছু সংগঠনের বিরুদ্ধে। যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে এটা নিয়ে কিন্তু কিছু কথা থাকবেই। ধরুন এটা স্বতঃস্ফূর্ত যদি হয়, মানুষ কি ডিম বাড়ি থেকে নিয়ে বেরোচ্ছে, না যখন যেখানে ইচ্ছে ডিম কিনছে আর ছুটছে, না কোনো বিশেষ সূত্র থেকে ডিমের যথেষ্ট যোগান আছে। আবার এই ডিম ছোড়ার ক্ষেত্রে কতগুলো বিষয় আসে, আবার দুটো বিষয় আসে, ভালো ডিম এবং পচা ডিম। ধরুন ডিম ছোড়ার ক্ষেত্রে কোনটা বেশি কাজে লাগছে আর কি, লক্ষ্যে আঘাত করতে পচা ডিম ভালো না ভালো ডিম ভালো? এবং ডিম ছোড়াটা বহু ক্ষেত্রে খুব নির্ভুলভাবে হচ্ছে, তাই মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এর জন্য কি কোনো নেট প্র্যাকটিস করা হচ্ছে ডিম ছোড়ার জন্যে, না অনলাইন কোনো কোর্স চালু হয়েছে, না অফলাইন কোনো কোর্স চালু হয়েছে, নাকি আমরা ছোটোবেলায় পিট্টু বলে একটা খেলা খেলতাম, সেই খেলায় যারা খুব পারদর্শী ছিল তারাই কি ডিম ছোড়া খেলায় ভালো খেলোয়াড়? এই প্রশ্নগুলো কিন্তু
যারা ডিম ছুটছে, আমার পরিচিত কাউকে তো পাই না, আমি আপনাদের পরিচিত কাউকে পেলে একটু প্রশ্ন করে দেখতে পারেন। তবে ডিম যার মাথাতে লাগবে সে তো ভালো আহত হতে পারে, মানে ভালো ডিম। সেরকম কেউ হয়েছে জানি না, তবে এই ঘটনাগুলো পুলিশের সামনেই ঘটছে। আবার পুলিশও মাঝে মধ্যে ডিম দ্বারা আক্রান্ত হচ্ছে। আক্রান্তকে বাঁচাতে গিয়ে পুলিশের গায়েও ডিম লাগছে। ভাবুন কি আয়রনি, পুলিশের গায়েও ডিম লাগছে। এবং এখানে হেলমেট কিন্তু একটা ভালো আত্মরক্ষার অস্ত্র। এখন পুলিশ যদি আগে জানতে পারছে যে এর মাথায় এর ডিম ভাঙবে বা ডিম ছুটবে, বা পুলিশ সেটা ভুলক্রমে পুলিশের মাথায় পড়তে পারে, সবাই এখন হেলমেট পরে মানুষের সামনে এসে হাজির হচ্ছে যেখানে মানুষ ডিম ছুটতে জড়ো হচ্ছে। তবে আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয়, একটি বা দুটি ক্ষেত্র ছাড়া বেচারা স্থানীয় ছোট নেতারাই এই ডিম উৎসবের বা এগ থেরাপির শিকার বা ডিম খাচ্ছে। বড় বড় নেতারা কিন্তু এর বাইরে, তারা বেশ ভালোই আছেন। যাই হোক, হয়তো ভুল বলছি, ডিম ছোড়া হচ্ছে এটা কিন্তু সত্যি। ক্ষোভ অবশ্য জনমানসে ভীষণ বর্তমান। এতদিন তারা ভয় নাকি কিছু বলেনি, এখন তো ভয় আউট। সবাই বলছে যে ভয় আউট হয়ে যাওয়াতে তাদের ডিম ছোড়ার সাহস বেড়েছে। এবং ধরুন সবাই নির্ভয়ে কিন্তু ডিম ছুটছে, এবং সরকারও নির্ভয়ে হকার উচ্ছেদ করছে। এবং এই ভয় না থাকার ফলে পাশাপাশি অনেক সব ঘটনা ঘটছে। তবে নিন্দুকদের কথা ছাড়ুন, নিন্দুকরা অনেক কথাই বলে ডিম নিয়ে, হকার নিয়ে, ওগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না। তবে পকেটের পয়সা খরচ করে এইভাবে ক্ষোভ উগড়ে দেওয়া, এটাও কিন্তু পশ্চিমবাংলায় নতুন। এবং সমাজ মাধ্যমে দেখলাম এক মহিলা দিল্লি থেকে বা কোনো একটা শহর থেকে প্লেনে ভাড়া দিয়ে কলকাতায় ডিম মারতে এসছে বা ডিম ছুটতে এসেছে। বিষয়টা বেশ প্রাথমিকভাবে মজার, কিন্তু সে যে ডিম মারতে এসে বাড়িতে কি বলে এসেছে, এবং তার নিশ্চয়ই পরিশ্রমের পয়সা, সেই পরিশ্রমের পয়সায় দিল্লি থেকে কলকাতা প্লেন ভাড়া যথেষ্ট বেশি, সেই খরচ করে ডিম মারতে এসছে। কাকে মারতে এসছে, কেন মারতে এসছে? দিল্লির যে মহিলা কলকাতার যে স্থানীয় প্রাক্তন নেতা বা বর্তমান নেতাদের মাথায় ডিম মারবে, তার পেছনে যুক্তিটা কোথায়? মানে এটা একটা অদ্ভুত সংক্রামক রোগও মনে হচ্ছে। যদিও এখন একটু কমেছে, তবে সামাজিক রোগ তো, আবার কবে বা কখন চারা দেবে জানি না। তবে এটা কিন্তু প্রাথমিকভাবে মজা লাগলেও এটা কিন্তু খুব একটা ভয়ানক অসুখ হিসেবে দেখা দিচ্ছে। এবার একটু অন্য কথা বলি। যদিও পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিবাদের বড় ঢেউ দেখা গিয়েছিল, তবে ভারতে অন্যান্য প্রান্তেও রাজনৈতিক ভিন্নমত প্রকাশের মাধ্যম হিসেবে মাঝে মাঝে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। ধরুন 2015 যুবকর্মীরা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কনভয়ের ওপর ডিম ছুঁড়েছিল। উড়িষ্যায় ঘটেছিল এই ঘটনাটা 2015 সালে। আবার 2022 সালে একটি রাজনৈতিক সফরের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিক্ষোভকারীরা তার গাড়িতে ডিম ছোড়ে। তিনিও এই ধরনের হামলার সম্মুখীন হয়। পরিস্থিতি এতটাই চরম পৌঁছায় যে ডিম হামলার এই তরঙ্গের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে হাইকোর্টের হস্তক্ষেপ করতে হয় এবং রাজ্য পুলিশের রিপোর্ট তলব করতে হয়। এটা কলকাতার খবর, এবং বর্তমানে কলকাতার হাইকোর্ট তার অবজারভেশন জানিয়েছেন এবং বলেছেন যে পুলিশ যার কাস্টডিতে যেসব অভিযুক্তরা রয়েছে তাদের দায়িত্ব পুলিশের, যাতে তাদের এইভাবে ডিমের দ্বারা যেন তারা আক্রান্ত না হয়। কিন্তু পুলিশও তো আক্রান্ত হচ্ছে। একটু আগেই বললাম, হোয়াট ইজ দ্য আয়রনি। তবে ডিম ছোড়াকে সাধারণ মানুষ একটি হালকা বা কম ক্ষতিকারক কৌতুক বা প্রতিবেদন হিসেবে দেখলেও বিশ্বের বিভিন্ন দেশে আইনি ব্যবস্থা এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। প্রায় সব দেশেই কারো না কারোর ওপর ডিম ছোড়াকে শারীরিক আক্রমণ, বলপ্রয়োগ, হুমকিমূলক আচরণ বা জন উপদ্রব হিসেবে গণ্য করা হয়।
প্রথা বিরোধী এই বিক্ষোভকারীদের বয়স, দেশের আইন বা কার ওপর হামলা চালানো হয়েছে তার উপর ভিত্তি করে শাস্তির ধরন ঠিক হয় না। ধরুন 1922 সালে প্যাট্রিক থেলওয়েল নভেম্বর মাসে রাজার দিকে পাঁচটা ডিম ছুঁড়েছিলেন। এই 23 বছরের এই বিক্ষোভকারীর এই হুমকিমূলক আচরণের জন্য জনসাধারণের শান্তিভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল এবং তাকে 12 মাসের কমিউনিটি সার্ভিস, মানে 100 ঘন্টা অবৈতনিক কাজ এবং আইনি খরচ বাবদ 714 পাউন্ড জরিমানা করা হয়েছিল। আবার 1922 সালে হ্যারি মে, সেও রাজার বিরুদ্ধে ডিম ছুঁড়েছিল। 21 বছর বয়সী এক যুবক, তাকে 100 পাউন্ড জরিমানা করা হয় এবং এই জনসাধারণের মাঝে ডিম বহন করার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। আবার আরেকজনের নাম পাওয়া যায়, উইল কনলি, 17 বছর বয়স, তাকে বলা হতো এগ বয়। সে অস্ট্রেলিয়ার এক অপ্রাপ্তবয়স্ক। ভিক্টোরিয়ার পুলিশ তাকে কোনো জেল বা অপরাধমূলক রেকর্ড ছাড়াই কেবল একটি অফিসিয়াল সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছিল। সেও ডিম ছুঁড়েছিল বিক্ষোভ দেখাতে। আর আইনি খরচ মেটানোর জন্যে সাধারণ মানুষ তখন ওই উইল কনলির পক্ষে একটা জনমত তৈরি হয়, একটা ক্রাউড ফান্ডিং হয় এবং সেই টাকা পরবর্তী ক্রাইস্টচার্চের হামলায় ক্ষতিগ্রস্তদের দান করা হয়। এবং আমরা নিশ্চয় ভুলিনি ফ্রান্সের ইমানুয়েল মাকর, তার দিকেও ডিম ছোড়া হয়েছিল। তারপরে এবং তাকে ডিম ছুঁড়েছিল এক অপ্রাপ্তবয়স্ক কৃষক, এক অবসরপ্রাপ্ত কৃষক। ফলে ডিম ছোড়ার ঘটনাটা পৃথিবীতে নতুন নয়, পশ্চিমবাংলায় নতুন। এবং ডিম ছোড়া ছাড়াও আরও কিছু বিক্ষোভ প্রদর্শনের পদ্ধতি আছে। মানে আমরা শুনেছি বা দেখেছি 2021 সালে প্রেসিডেন্ট মাকরকে থাপ্পড় মারে এক ব্যক্তি। তারপর ধরুন জুতো ছোড়া হয়, কালি দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তো ভিআইপির কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা যেমন এই ঘটনায় জড়িত বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলায় বজায় রাখার স্বার্থে গ্রেপ্তার বা পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে বড় ধরনের কোনো আঘাত বা গাড়ির ক্ষতি না হলে সাধারণত দীর্ঘমেয়াদী জেল হয় না। এছাড়া জুতো ছোড়াও হয়েছে। তবে আমেরিকা এবং ইরাকে জুতো ছোড়া কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে দেখা হয়, এগুলো চরমতম অপমান হিসেবে দেখা হয়। তবে অতি সম্প্রতি অক্টোবরে 2025 ভারতের বিচারপতিকে একজন জুতো ছোড়ে। তার গায়ে লাগেনি, কিন্তু ঘটনাটি ঘটে। আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকে লক্ষ্য করে একাধিকবার জুতো ছোড়া হয়। এবং 2024 সালে জুন মাসে বারাণসীতে একটা রোড শোয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর গাড়িতে একটি জুতো উড়ে এসে পড়ে। ফলে এইসব অনেক ঘটনা আছে। জুতো, কালি, ডিম, এবং পৃথিবীর ইতিহাসে এগুলো নতুন নয়। আবার বলছি, পশ্চিমবাংলার ইতিহাসে এগুলো নতুন। তবে বিদেশে এগুলো কিন্তু অপরাধ, সামাজিক জীবন বিপন্ন করা, বলপ্রয়োগ, অপমান করার চেষ্টা। ফলে এগুলোর কিছু শাস্তির বিধান আছে, কিন্তু আমাদের এখানে সেইভাবে কোনো শাস্তির উদাহরণ নেই। তাহলে দেখা যাচ্ছে একটি সাধারণ ডিম যখন প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, তখন সেটা শুধু কোনো নেতার গায়ে লাগে না, তারা করে বেড়ায় গোটা রাজনৈতিক ব্যবস্থাকে। প্রশ্ন হলেই ডিম যুদ্ধ, ডিম ফাইট বা এগ ফেস্টিভ্যাল বা এগ থেরাপি কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারে, নাকি কেবল একটা ক্ষোভ প্রকাশের সাময়িক উপাদান? তবে গণতন্ত্রে প্রতিবাদের অধিকার সবার আছে। কে কিভাবে করবে এটা তো নির্ভর করছে যে করছে তার উপরে। কিন্তু যখন এই প্রতিবাদ আমাদের ডিশ থেকে রাস্তায় নেমে আসে, তখন রাজনীতির আলোচনা আর বিতর্কের জায়গাটা অনেকটা কমে যায়, তার গুরুত্ব কমে যায়। আজকে পচে যাওয়া যে ডিমটা কোনো নেতার গাড়িতে এসে পড়ছে বা মাথায় এসে পড়ছে, সেটা আসলে সমাজের জমে থাকা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ।
এবং এই ডিম আস্তে আস্তে ডিম থাকবে না, তারপর আস্তে আস্তে হয়তো জুতো হবে এবং পাথরও হতে পারে, তখন কিন্তু বড় সড়ো ঘটনা ঘটে যাবে। কিন্তু ডেমোক্রেসিতে প্রতিবাদের সেরা ভাষা কি, এর কিন্তু প্রশ্ন এই ডিম থেরাপি বা এগ থেরাপি বা এগ ফেস্টিভ্যাল কিন্তু তুলে দিয়ে যাচ্ছে। লা টোমাটিনা কিন্তু গণতন্ত্রকে বিপন্ন করেনি। তাই অবশেষে আমার খুব জানতে ইচ্ছে করছে যে আলটিমেটলি কে জিতবে, ডেমোক্রেসি না ডেমোক্রেসি? এটা কিন্তু আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন। আবার বলছি, ডেমোক্রেসি না ডেমোক্রেসি? ফলে এই ভিডিওটি শোনার পরে বলতে গিয়ে আমার বারবারই মনে হয়েছে যে প্রতিবাদ আরও গঠনমূলক হওয়া উচিত। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আরও রাজনৈতিক সামাজিক বিশ্লেষণ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন।